দর্শক সকলকে আমন্ত্রণ এবং স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ফোকাস পয়েন্টে। আপনাদের সাথে আছি আমি ইফতেখার আলম। দর্শক, আপনারা জানেন আজকে আমাদের বিষয় যেটি, অর্থাৎ যে বিষয়ের প্রতি নজর বা ফোকাস দেওয়া হচ্ছে আজকে সারাদিনই, সেটি হচ্ছে বাজেট 2024-25। এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবেন এফবিসিসিআই এর সভাপতি মাহবুল আলম। আমরা তার জন্য অপেক্ষা করছি। তবে তার আগে আমরা আজকে বেশ কিছু জিনিস নিয়ে এবং বেশ কিছু বিষয় নিয়ে আমরা আমাদের আজকে বাজেট যে বিষয়টি আছে সেটি সবার সামনে তুলে ধরেছিলাম। সে বিষয়ে একটি রিপোর্ট দেখবো আমাদের সহকর্মী ইকবাল হাসানের। দর্শক, আপনারা জানেন যে টি-20 ক্রিকেটের ধুম ধারাক্কা উৎসবের অর্থনীতিতে গতি ফেরাতে অতিমাত্রায় রক্ষণাত্মক ব্যাটিং করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জীবনের প্রথম ইনিংসে আয় ব্যয়ের হিসেব মেলাতে যেন গলদঘর্ম অবস্থা তার। যেতে চান বহুদূর, কিন্তু নেই কোনো নতুনত্ব। আকারে 7,97,000 কোটি টাকার বাজেট হলো সব জায়গায় ছিল লাগাম টেনে ধরার ছাপ। সহকর্মী ইকবাল হাসান জানাচ্ছেন বিস্তারিত। চারিদিকে টি-20 ক্রিকেটের ধুমধুমার আয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ক্যারিবীয় অঞ্চল থেকে যা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। কিন্তু চার ছক্কার ছড়াছড়ি আর হই হুল্লোড়ের এই উৎসবেও যেন ম্রিয়মাণ বাংলাদেশ দল কোনো মতে টিকে থাকার লড়াইয়ে। ঠিক সেই মুহূর্তে নিজের প্রথম বাজেট নিয়ে হাজির অর্থমন্ত্রী, জীবনের প্রথম ইনিংসের মতোই। কিন্তু অর্থনীতিতে বিপুল চাহিদা, আকাঙ্ক্ষা আর প্রত্যাশা থাকলেও কোনো মতে মাটি কামড়ে পড়ে থাকতে কঠিন এক রক্ষণাত্মক ভঙ্গিতে মোকাবেলা করলেন জীবনের প্রথম বলটি, যার প্রমাণও স্পষ্ট বাজেটের আকারে। বছর ব্যবধানে তা বাড়াতে পেরেছেন মাত্র 4.5%। অথচ মূল্যস্ফীতি সমন্বয় করলে প্রকৃত অর্থে কমেছে বাজেটের আকার। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই। অথচ জীবনের প্রথম বাজেটকে স্মরণীয় করে রাখার অনবদ্য এক সুযোগ ছিল তার সামনে। আনতে পারতেন বহু খাতে সংস্কার, অর্থনীতিতে প্রাণ ফেরাতে নিতে পারতেন বিভিন্ন সব উদ্যোগ। অর্থাৎ একরকম বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হাঁকানোর বলকে তিনি মোকাবেলার চেষ্টা করলেন অত্যন্ত সাদামাটা উপায়ে। সংযোগ ঘটাতে পারলেন না ব্যাট এবং বলে, কারণ বাজেট বক্তৃতায়ও তিনি স্পষ্ট করেননি এইসব যে আগামীতে বাড়াতে পারে অর্থনৈতিক ঝুঁকি কিংবা চাহিদা। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থবছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। আগে জানিয়েছি অর্থনীতিতে চাহিদা রয়েছে ব্যাপক। একদিকে দিতে হবে কাজের সুযোগ, অন্যদিকে নিয়ন্ত্রণে আনতে হবে জিনিসপত্রের দাম। অথচ নিরুপায় অর্থমন্ত্রী সেই সবের জন্য নিতে পারলেন না কার্যকর কোনো উদ্যোগ। তাই তো দর্শক চাহিদা মেটাতে না পেরে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থাকলেন একরকম গ্যালারির দিকে। পর চেষ্টা করলেন সাদামাটা এবং পুরনো বৃত্তে আটকে থাকা বাজেট বক্তৃতায়। ডিজিটাল বাংলাদেশের যে শক্ত ভিত রচিত হয়েছে তার উপর নির্ভর করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্মার্ট সমৃদ্ধ একটি দেশ গড়া এখন আমাদের প্রধান লক্ষ্য। শত প্রতিকূলতা আর প্রতিবন্ধকতার এই বাজেটেও কিছু অসাধ্য লক্ষ্য ছোঁয়ার আপ্রাণ চেষ্টা রয়েছে অর্থমন্ত্রীর। তাই তো তাকে দৌড়াতে হচ্ছে সব কিছুকে পেছনে ফেলে। যেমন আত্মরক্ষার এই বাজেটেও তিনি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছেন 6.5%, আর প্রায় 10% মূল্যস্ফীতি নামানোর আকাঙ্ক্ষা রয়েছে 6.5 ঘরে। তাই সংযমী এই বাজেটের মাধ্যমে তিনি কিভাবে ছোবেন সেই লক্ষ্যমাত্রা, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। এত চাহিদার চাপ আর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গিয়ে জটিল এক সমীকরণ মেলাতে হয়েছে অর্থমন্ত্রীকে। 82 বছরের দীর্ঘ এই জীবনে হয়তো এতটা হিসাবের গোলক ধাঁধায় আগে পড়েননি তিনি। তারপরও নিজের প্রথম ইনিংস স্মরণীয় করে রাখার চেষ্টা থাকলেও হয়তো তার পুরোটা মেটাতে পারলেন না নানান প্রতিবন্ধকতা আর কঠিন সব বাস্তবতার কারণে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সহকর্মী ইকবাল হাসানের রিপোর্টটি আমরা দেখছিলাম। শুরুতেই বলেছি আমাদের সাথে আজকে যুক্ত হচ্ছেন এবং আমাদের এই মুহূর্তে রয়েছেন অনলাইনে এফবিসিসিআই সভাপতি মাহবুল আলম। আমরা বাজেট বিষয়ে কেমন করে দেখছে ব্যবসায়ী সংগঠনগুলো এবং ব্যবসায়ী মহল, সেই বিষয়ে ওনার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি ফোকাস পয়েন্টে। আপনারা আজকে বিকেলবেলাতেই কিন্তু এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বাজেটের বিষয়ে যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি জানিয়েছিলেন। তারপর আপনার কাছে একটু ছোট্ট করে জেনে নিতে চাই, সেটা হচ্ছে যৌক্তিক এবং বাস্তবসম্মত কতটা হয়েছে এই বাজেটটি? ধন্যবাদ আপনাকে।
সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার এটা নিয়ে এইবারের কিন্তু বাজেট এবং এই বর্তমান সরকারের প্রথম বাজেট। তবে মাননীয় প্রধানমন্ত্রীর এটা প্রায় 21তম বাজেট। তো আমি এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের বাজেট যিনি উপস্থাপন করেছেন ওনাকে ধন্যবাদ জানাই। ব্যবসা বান্ধব অবশ্যই আমরা মনে করি যে বাজেটটা হয়েছে সেখানে আমাদের যেগুলি প্রস্তাব ছিল তার মধ্যে অনেকগুলো প্রস্তাব এসেছে, অনেকগুলি প্রস্তাব আমরা পুনর্বিবেচনার জন্য আমরা জানাবো। তবে প্রত্যেক বছর আপনি দেখেন যে বাজেট করতে গিয়ে প্রায় লাস্ট 2-3 ইয়ার্স কিন্তু 10-12% পর্যন্ত বৃদ্ধি করে বাজেট করছে, বাট এইবার সেটা করে নাই। এইবার কিন্তু 4.6 এর নিচে রাখা হয়েছে। তাই আমি মনে করি যে এই বাজেট অবশ্যই এটা যৌক্তিক এবং এটা যে আন্তরিকভাবে সবাই চেষ্টা করে তাহলে এটা কিন্তু বাস্তবসম্মত এবং এটা বাস্তবায়নযোগ্য হতে পারে বলে আমি মনে করি। আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, সেটি হচ্ছে ব্যবসা এবং ব্যবসায়ীদের কাছে কিন্তু ব্যাংক সংশ্লিষ্ট যেসব বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কিন্তু বেশ কথাবার্তা আলোচনা এবারও দেখা গিয়েছে বাজেটে। ব্যাংক থেকে ঋণ নেওয়ার যে বিষয়টুকু সরকারের কাছে সরকারের যে আবেদন বা সরকার যে পরিকল্পনা করছে সেটাও কিন্তু বেশ বড়। সেই সাথে কালো টাকা সাদা করার বিষয়েও কিন্তু বেশ কিছু কথাবার্তা উঠে এসেছে, আলোচনা সমালোচনা চলছে, আজকে মাত্র দেয়া হলো। আপনারা এই দুটি বিষয়কে কিভাবে দেখছেন? হ্যাঁ, এখানে বাজেট ঘাটতি যেখানে 2,56,56,000 কোটি টাকা, কিন্তু ব্যাংক থেকে ওখানে নেবে 1,37,000 কোটি টাকা। তো আমরা মনে করি এখানে আমাদের লোন পেতে হয়তো বা একটু কষ্ট হবে। এখানে আমরা আরেকটু এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা উচিত এবং আমি মনে করি যে সমস্ত প্রজেক্ট একেবারে না নিলে না হয় সেই সমস্ত প্রজেক্ট নিবে না এবং উচ্চাভিলাষী পণ্যগুলো এবং যে সমস্ত পণ্য এসেনশিয়াল কমোডিটি ছাড়া অন্যান্য পণ্য যেন ইম্পোর্ট না হয় সেদিকে আমাদের একটু নজর দেওয়া দরকার। আর যেটা বলেছেন অপ্রত্যাশিত আইন, অপ্রত্যাশিত যে সমস্ত টাকা ফর্মাল সেক্টরে আনেছে, ইনফর্মাল ফর্মাল সেক্টরে যদি আনে তারা যদি এইবার করের আওতায় আসে, নেক্সট ইয়ার কিন্তু তারাও একইভাবে আমাদের মতো 30% কর দিতে হবে। তো এখানে একটা সরকারের একটা যারা ইনফর্মাল সেক্টরে কাজ করছে আছে অর্থাৎ ফর্মাল সেক্টরে নাই তাদেরকে এই জায়গায় আনা আমার মনে হয় না যে খুব খারাপ হয়েছে। এটা আমার মনে হয় ভালো, কারণ তাদেরকে যদি ইনফর্মাল এই সমস্ত টাকা আছে সেই ফর্মাল টাকাগুলি যদি করের আওতায় আসে তাহলে করের নেটটাও বাড়বে, আলটিমেটলি নেক্সট ইয়ার কিন্তু তারাও কিন্তু 30% বা 25% দিয়ে তারা কিন্তু ট্যাক্সের আওতায় আসবে। এটা আমার মনে হয় না যে খুব খারাপ। তবে সৎ ব্যবসায়ীদেরকেও এনকারেজ করার জন্য, ভালো ব্যবসায়ী যারা কর দিচ্ছে তাদেরকে এনকারেজ করার জন্য আরো কিছু সুযোগ সুবিধা যেটা দেওয়া দরকার সেটা করা দরকার এবং ট্যাক্স নেটটা বাড়ানোর জন্য আমরা মনে করি যে এটাই যুক্তিসঙ্গত। জনাব মাহবুল আলম, আমি ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি সময় স্বল্পতার কারণে। বিরতিকে ফিরে এসে আপনার কাছে বাকি বিষয়টুকু জেনে নিচ্ছি। দর্শক, ফোকাস পয়েন্টে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সাথে থাকুন। আরেকবার স্বাগত জানাচ্ছি ফোকাস পয়েন্টে। বাজেট নিয়ে আজকে আমাদের সাথে কথা বলছেন এই মুহূর্তে এফবিসিসিআই সভাপতি মাহবুল আলম। প্রথম বাক্যে আপনার কাছ থেকে ব্যাংক, কালো টাকা, অনেক কিছু বিষয় আপনি কথা বলেছেন। নিত্যপণ্যের দাম কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ কিছু জায়গার মধ্যে কমানোর চেষ্টাটা আছে, আবার এমনও অবস্থা আছে যেখানের মধ্যে দাম বৃদ্ধিরও প্রবণতা আছে। এর মধ্যে ইউক্রেন যুদ্ধ, সব মিলিয়ে আমরা এক ধরনের জট পাকানো অবস্থায় আছি। এই জটটা আসলে খুলবে কিভাবে? ধন্যবাদ আপনাকে। আসলে এসেনশিয়াল কমোডিটি এবং ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালসের উপরে আমরা বারবার একটা কথা বলে আসছি, সেখানে যেন ইম্পোর্টটা অ্যালাউ থাকে এবং ইম্পোর্টটা যাতে ব্যবসায়ীরা করতে পারে সেই জায়গাতে ব্যাংকগুলো এবং পলিসি লেভেলে এখানে কাজ করা দরকার এবং সেটা হচ্ছে ইদানিং ডলার ডিভ্যালুর কারণে যেটা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড পরিস্থিতি এবং বিশেষ করে ফেডের কারণে এটা হয়েছে। বাট আলটিমেটলি এখন ডলার একটা স্টেবল জায়গায় গিয়েছে, যেটাই হোক আগেও কিন্তু এটা ছিল, বাট এখন স্টেবল। আমি গতকালও কিন্তু অল এমডি অফ ব্যাংক অ্যাসোসিয়েশন তাদের সাথে বসেছিলাম এবং তাদেরকে আমি অনুরোধ করেছি যে যারা যে গভর্নমেন্ট যেটা নির্ধারণ করে দিয়েছে 117 টাকা ডলার রেট, সেটা যেন ঠিক রাখে।
কারণ সেটা যদি সবার জন্য ঠিক রাখে তাইলে কিন্তু অসম প্রতিযোগিতা হেলদি কম্পিটিশনে পড়বে না বিজনেস কমিউনিটি, এবং তারা মাল ইম্পোর্ট করে এটা সাপ্লাই চেনটা ঠিক থাকবে। এই জায়গাতে আমি ওনাদেরকে অনুরোধ করছি, দে আর অলসো এগ্রিড উইথ মি, এবং তারা ওইটাও বলেছে যে না এখন আমরা মোটামুটি 117 প্লাস 1 আর -1 এটাতেই থাকবো। তবে আপনাকে আমি একটা কথা বলি, বাংলাদেশ সরকার কিন্তু প্রায় 1,25,00,000 পরিবার লোককে কিন্তু সাবসিডি রেটে চাল, ডাল, তেল, চিনি এগুলি দিচ্ছে। এটা কিন্তু 1 কোটি পরিবার যদি হয় তাহলে কিন্তু 5 কোটি লোক, 5 কোটি লোক কিন্তু এই সাবসিডি রেটে কিন্তু এসেনশিয়াল কমোডিটি পাচ্ছে, যেটা আমি মনে করি এটা সোশ্যাল সেফটি নেটের জন্য একটা বড় সুযোগ, এবং এটা প্রকৃত সুবিধাভোগীরা যাতে পায় সেই জায়গায় কিন্তু আমার মনে হয় আরো নিশ্চিত করতে হবে যাতে প্রকৃত সুবিধাভোগীরা এই সরকারের এই উদ্যোগটাকে যাতে তারা পায়। এই জায়গাতে আমার মনে হয় আরেকটু যদি কাজ করে, এটা কিন্তু বিরাট একটা আমি মনে করি যে সোশ্যাল সেফটি নেটের জন্য বিরাট একটা সরকারের উদ্যোগ। এই উদ্যোগকে আমরা বিজনেস কমিউনিটি থেকে স্বাগত জানাই। বাজেট আসলে সামনের দিনগুলোতে কিভাবে কাজ করবেন বা কিভাবে চলবে সেই বিষয়ে কথা বলবো, তবে তার আগে ছোট আরেকটা বিরতি নিয়ে আসছি। দর্শক, ফোকাস পয়েন্টে নিচে আরও একটা বিরতি, সাথে থাকুন। সিসিআই সভাপতি মাহবুবুল আলম, বাজেট বিষয়ে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে বেশ কিছু পরিবর্তনও কিন্তু আপনারা চান বাজেটের ঘোষণার পরও। তো সব কিছু মিলিয়ে বাজেটের যে পরিবর্তন এবং পরবর্তী যে চিন্তাভাবনা এবং পরবর্তীতে আপনারা কী করবেন সব মিলিয়ে যদি আমাদেরকে একটা সংক্ষিপ্ত আকার একটা সারাংশ যদি জানাতেন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে জীবনযাত্রার মান, মূল্যস্ফীতি এবং সামাজিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় করে আমরা অনুরোধ করেছিলাম যে ব্যক্তিকর শ্রেণী যাতে 3,50,000 টাকা যেটা আছে সেটাকে 4.5 লক্ষ টাকা করার জন্য ওনারা আবার পুনর্বিবেচনা করবেন। আরেকটা কথা আপনাকে আমি বলি, 2041 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি, আনইন্টারাপ্টেড বিদ্যুৎ, বিশেষ করে বিদ্যুৎ সঞ্চালন লাইনটা যদি আধুনিকায়নের উপর জোর দিয়েছে, এটা আমি মনে হয় খুবই ইতিবাচক, এবং এই কার্যক্রমে স্বচ্ছতাও যদি জবাবদিহিতার মাধ্যমে করা যায় তাহলে আমার মনে হয় যে ব্যবসায়ীদের জন্য, বিশেষ করে দেশের সব দিকের জন্য ভালো হবে। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে দেশের প্রকৃত আর্থসামাজিক উন্নয়নের জন্য একটি সুশাসন ভিত্তিক প্রশাসনিক কাঠামো তৈরি করতে সরকার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা করেছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই। এবং সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যথাযথ বিনিয়োগ ও শিল্পায়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন আসলে গতিধারাকে অব্যাহত রাখা সম্ভব নয়। এই জন্য রাজস্ব নীতিতে ধারাবাহিকতা বজায় রাখতে বিনিয়োগকারীদের আস্থার সঙ্গে ব্যবসা বাণিজ্য যাতে করতে পারে সেই সুযোগটা করে দিতে হবে, এবং এই জন্য মুদ্রানীতি ও রাজস্ব নীতির মধ্যে একটা সমন্বয় থাকলে সবচেয়ে ভালো হয়। লাস্টে যেটা কথা বলবো যে বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন সংকটের মধ্যে হাজারো সীমাবদ্ধতা ও প্রতিকূলতা সত্ত্বেও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী ইশতেহার অনুযায়ী উন্নয়ন ও জনকল্যাণমুখী বাজেট দেওয়ার জন্য সরকার সর্বস্ত প্রচেষ্টা চালিয়েছে। তার জন্য আমরা প্রাথমিকভাবে আমরা মনে করি এটা ইতিবাচক, এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে আশাবাদটুকু ব্যক্ত করেছেন সেই আশাবাদটুকু নিয়ে ব্যবসায়ী মহল সরকারের সাথে মিলিয়ে যে বাজেটটুকু আছে সেই বাজেটটুকু প্রণয়ন এবং বাস্তবায়নের জন্য কাজ করে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাহবুবুল আলম আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের ফোকাস পয়েন্টের আজকে ছিল এখনকার মতো। আগামী পর্বে আবারও দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।